ঠিক আছে, আপনাকে যেই জিনিসগুলো নিয়ে একটা ডিজাইনের যে স্ট্রাকচার বা ডিজাইনগুলো তৈরি হয় সেটা হচ্ছে ডিজাইনের থিওরি, বা যেই জিনিসগুলা ফলো করে বা যেই রুলসগুলা ফলো করা হয় সেটা হচ্ছে প্রিন্সিপালস। ঠিক আছে, যে কোনো জিনিস, আচ্ছা অ্যাটেন্ডেন্স শিটটা অন্যকে একটু দিয়ে, তো যেই জিনিসগুলা ফলো করা লাগে এবং ওইগুলা ফলো না করলে একটা ডিজাইন কখনোই পারফেক্ট ওয়েতে এস্টাবলিশড হয় না বা মার্কেট প্লেসে সেল করার জন্য সেই জিনিসটা হয় না। সো এগুলো হচ্ছে ডিজাইনের থিওরি এন্ড প্রিন্সিপালস। প্রথমত হচ্ছে আমরা সবাই জানি যে গ্রাফিক ডিজাইন কি। ডিজাইন হচ্ছে এক ধরনের নকশা যেটার মধ্যে আমরা হচ্ছে কি বলে বিভিন্ন ধরনের ফন্ট, তারপরে বিভিন্ন ধরনের কালার এবং শেপ ব্যবহার করে আমরা যে কাজগুলো করে থাকি সাধারণত এই জিনিসগুলাই হচ্ছে ডিজাইন। এই কাকা একটা সাউন্ড কমাও, কানের মধ্যে যাচ্ছে চ্যাট। এগুলো হচ্ছে ডিজাইন, এবং ডিজাইন সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে এলিমেন্ট এবং ইকুইপমেন্ট। তো এলিমেন্ট ডিজাইন হচ্ছে যেটা আমরা সফটওয়্যার দিয়ে ডিজাইন করে থাকি বা ডিজিটাল ডিভাইসে যে জিনিসগুলো ডিজাইন করে থাকি এগুলোকে বলে হচ্ছে এলিমেন্ট ডিজাইন। এবং ইকুইপমেন্ট ডিজাইন যেটা আমরা সরাসরি হাতে কলমে ডিজাইন করে থাকি, রং তুলি বা পেন্সিল দিয়ে যে ডিজাইনগুলো করা হয়ে থাকে এগুলো হচ্ছে ইকুইপমেন্ট ডিজাইন। সো গ্রাফিক ডিজাইন বলতে কি বোঝায়? নরমাল ডিজাইন এবং গ্রাফিক ডিজাইন হচ্ছে আলাদা একটা জিনিস। গ্রাফিক ডিজাইনের মধ্যে নতুন ধরনের কোন একটা শিল্প থাকবে এবং সেটার মধ্যে অবশ্যই ছবি, শব্দ বা ওয়ার্ড, টেক্সট এবং আদার্স অন্যান্য যে বিষয়গুলো আছে সবকিছু কম্বিনেশন করে যে জিনিসটা হয় সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। আচ্ছা, সো ডিজাইনের প্রিন্সিপালস গুলো কি? ডিজাইনের প্রিন্সিপালস হচ্ছে যেই রুলস এবং রেগুলেশন, যেই নিয়মগুলো মেনে একটা ডিজাইন তৈরি করা হয় সেই জিনিসটা হচ্ছে ডিজাইনের প্রিন্সিপালস। সো আমাদের এখানে ডিজাইনের প্রিন্সিপাল মোটামুটি 12টা প্রিন্সিপালস আমরা ফলো করি। অনেকগুলা প্রিন্সিপালস আছে, তার ভিতরে আমরা 12টা প্রিন্সিপালস ফলো করে থাকি এবং এর ভিতরে আরো অল্প কয়েকটা 8টা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট জিনিস। সেই জিনিসগুলো অবশ্যই প্রত্যেকটা ডিজাইনের মধ্যে থাকতে হয়। সো প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে ডিজাইনের কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট মানে হচ্ছে একটা ডিজাইনের ফোকাস পয়েন্ট। সো আপনি কেন ডিজাইনটা করতেছেন এবং ওই ডিজাইনটার মূল উদ্দেশ্য কি, কোন জিনিসটাকে কেন্দ্র করে ডিজাইনটা করা হচ্ছে, এটা হচ্ছে ওই ডিজাইনের কন্ট্রাস্ট বা ডিজাইনের ফোকাস পয়েন্ট। সো কন্ট্রাস্টে 6 ধরনের হয়ে থাকে বা 6টা এলিমেন্টের কম্বিনেশন বা আলাদা আলাদা ভাবে 6 ধরনের কন্ট্রাস্ট হইতে পারে। যেমন কন্ট্রাস্ট হইতে পারে শেপের মাধ্যমে। যেমন শেপ যদি একটু বড় ছোট থাকে, আমরা যদি এখানে একটু বিষয়গুলো আর একটু জুম করে দেখি, দেখেন তো শেপ বড় ছোট, এবং এখানে দেখেন যে বড় বড় যে ডটগুলো আছে এই ডটের মাঝখানে ছোট্ট একটা ডট আছে যেটা কন্ট্রাস্ট ক্রিয়েট করছে। পুরো জিনিসটার মধ্যে যদি আমরা তাকাই এখানে সবচেয়ে প্রথমে আমাদের নজরে পড়বে এখানে যে ছোট যে ডিজাইনটা আছে বা ছোট যে ডটটা আছে এই জিনিসটা হচ্ছে আমাদের নজরে সবার আগে পড়বে। সো ওই ডটগুলোর মধ্যে এই ডিজাইনের কন্ট্রাস্ট হচ্ছে এখানে ছোট যে ডটটা। সো এরকম ভাবে এই যে প্রথমে যেটা আছে, যেমন একটা হচ্ছে রাউন্ড শেপ আর একটা হচ্ছে একটু স্টার টাইপের শেপ। সো স্টার টাইপের যে শেপটা আছে এই শেপটা কিন্তু আপনি রাউন্ডের চেয়ে আগে নজরে পড়বে, কারণ এটা একটু অন্যরকম, ভিন্ন রকম দেখতে দেখা যাচ্ছে যে শেপগুলা। ঠিক আছে, সো এরপরে আছে কন্ট্রাস্টিং কালার। যদি আপনি কালারে করেন, সো কালারে যদি আমরা আসি এখান থেকে দেখেন 3 ধরনের কালার ব্যবহার হয়েছে। একটা আছে গ্রে, লাইট গ্রে, আর হচ্ছে ব্ল্যাক। 3 ধরনের কালার ব্যবহার করা হয়েছে। সো 3 ধরনের কালারের মধ্যে সবচেয়ে আগে কিন্তু আমাদের ব্ল্যাক কালারটা চোখে পড়তেছে। তো এরকম ভাবে একটা ডিজাইনের মধ্যে সবচেয়ে প্রথমে কোন জিনিসটা নজরে পড়ে সেই জিনিসটা হচ্ছে ওই ডিজাইনের কন্ট্রাস্ট। সহজে বোঝার জন্য নরমালি আপনি যে কোনো একটা ডিজাইন সার্চ করেন, আমি যদি এখান থেকে যেমন সোশ্যাল মিডিয়া প্রোডাক্ট ডিজাইন লোকে যদি সার্চ করি, দেখেন তো এটাতে এই ডিজাইনটাতে আসেন সোশ্যাল মিডিয়া প্রোডাক্ট ডিজাইন। যদি এরকম হয় যে এখানে সবচেয়ে আগে কোন জিনিসটা নজরে পড়ে, এখানে কিন্তু প্রোডাক্টটা সবচেয়ে আগে নজরে পড়ে, তারপরে হচ্ছে এখানে যে টেক্সট আছে এটা, এবং তারপরে অফার। সো প্রতিটা ডিজাইনে আপনি যখন ওপেন করবেন সবচেয়ে আগে যে জিনিসটা নজরে পড়বে সামনে আসবে ওটা হচ্ছে ওই ডিজাইনের কন্ট্রাস্ট বা মেইন যে জিনিস সেটা। ঠিক আছে, এরকম এটা হচ্ছে আপনার ডিজাইনের কন্ট্রাস্ট। সো কন্ট্রাস্টটা কালারের মধ্যে হইতে পারে, ডিজাইনের লেআউট হইতে পারে, টাইপোগ্রাফিতে হইতে পারে, স্কেলে হইতে পারে, অ্যালাইনমেন্ট হইতে পারে, অথবা ডিজাইনটা শেপের মাধ্যমে হইতে পারে। ঠিক আছে, সো ডিজাইনের কন্ট্রাস্টটা অবশ্যই গুরুত্বপূর্ণ, আপনারা এটা মাথায় রাখবেন। এরপর আসলে হচ্ছে ব্যালেন্স। সো ব্যালেন্স 3 ধরনের ব্যালেন্স আমরা ডিজাইনে ব্যবহার করে থাকি। একটা হচ্ছে সিমেট্রিক ব্যালেন্স, একটা অ্যাসিমেট্রিক ব্যালেন্স, আর একটা হচ্ছে রিডায়াল ব্যালেন্স। সো ব্যালেন্স জিনিসটা কি? ব্যালেন্স হচ্ছে আমরা যখন পোস্টার ডিজাইন করি বা যে কোনো ডিজাইনই যখন করি, সো লোগো ডিজাইন, এখানে কিন্তু থিওরি প্রিন্সিপালস কিন্তু লোগো ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার হয় না, এটা মাথায় রাখবেন। লোগো ডিজাইনের ক্ষেত্রে গোল্ডেন রেশিও অথবা গ্রিড যে রুলস আছে সেইগুলো ব্যবহার হয়, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব।
সো ব্যালেন্স বা থিওরি প্রিন্সিপালস শুধুমাত্র ডিজাইনের ক্ষেত্রে অ্যাপ্লাই হয়ে থাকে। সো কন্ট্রাস্ট জিনিসটা ব্যবহার হয় কিছু কিছু প্রিন্সিপালস লোগো ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার হতে পারে। সো সিমেট্রিক্যাল ব্যালেন্স যেটা আছে, সিমেট্রিক্যাল ব্যালেন্স হচ্ছে দুই পাশে একটা ডিজাইনের দুই পাশে যখন সমান জিনিস থাকে, যেমন আমরা এখানে যেটা সার্চ করছিলাম সোশ্যাল মিডিয়া ডিজাইনের ধরনের কিছু পাওয়া যাবে না। আমরা যদি একটু পোস্টার ডিজাইনে যাই, মুভি পোস্টার ডিজাইন, দেখেন মুভি পোস্টার ডিজাইনে দেখেন এখানে হচ্ছে সিমেট্রিক্যাল ব্যালেন্স আকারে আছে। সো এই ডিজাইনটা মাঝখান থেকে যদি আপনি ডিভাইড করেন, ভাগ করেন, তাহলে সো দুই পাশে একই ধরনের এলিমেন্ট বা একই পরিমাণ এলিমেন্ট পাওয়া যাবে। সো যেই ডিজাইনগুলো একদম সেন্টার অ্যালাইনমেন্ট করে ডিজাইন করা হয়ে থাকে, ডান পাশে এবং বাম পাশে সেম ধরনের এলিমেন্ট থাকে। যেমন এটাকে যদি আমরা মাঝখান থেকে ডিভাইড করি, তাহলে দেখেন কি আছে, একদম মাঝখান থেকে ডিভাইড করলে প্রত্যেকটা জিনিস অর্ধেক অর্ধেক আছে, এই পাশে অর্ধেক আছে এবং এই পাশে অর্ধেক আছে, এবং সবগুলো সেন্টার অ্যালাইনমেন্টে আছে। সো এই পুরো জিনিসটাকে বলতেছে আমরা হচ্ছে সিমেট্রিক্যাল ব্যালেন্স। ঠিক আছে? সো একটা ডিজাইনের মাঝখান থেকে যখন ভাগ করা হবে, সেই ডিজাইনটা যদি দুই পাশে সমান থাকে তাহলে এটা অবশ্যই সিমেট্রিক্যাল ব্যালেন্স হবে। তারপরে আছে হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স, অবশ্যই সমান থাকতে হবে, সেক্ষেত্রে পরিমাণ কম বেশি হতে পারে, এক পাশে এলিমেন্ট কম থাকতে পারে, এক পাশে এলিমেন্ট বেশি থাকতে পারে। সো এক পাশে বেশি এবং এক পাশে কম, এইগুলা মিলায়ে যে ব্যালেন্সটা হয় সেটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স। ঠিক আছে? সো এখানে যদি দেখি অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্সটা কিভাবে কাজ করে, এখানে দেখেন এটাকে যদি আমরা ডিভাইড করি, সেক্ষেত্রে কি হবে, এটাকে একটু ডিভাইড করলে দেখেন এক পাশে কম এবং এক পাশে বেশি হবে। যদি মাঝখান থেকে খেয়াল করি যে এই পাশে এলিমেন্টগুলো কিন্তু পরিমাণে বেশি এবং এই পাশে পরিমাণে কম। তো পরিমাণে কম হলে এটা সাইজটা দেখেন অনেক বেশি বড়। যেমন আমরা এটাকে যদি তুলনা করি যে একটা ইয়ার সাথে, কিছু রিয়েলিস্টিক অবজেক্টের ওজনের সাথে, যেমন এক পাশে যদি 1 কেজি তুলার ওজন করা হয় এবং এক পাশে যদি 1 কেজি লোহার ওজন করা হয়, ওজন কিন্তু দুইটারই সেম হবে কিন্তু পরিমাণে কম বেশি হবে। সো অ্যাসিমেট্রিক ব্যালেন্সটা কাইন্ড অফ এরকম কাজ করে যে ব্যালেন্স থাকবে, দুইটা সমতা থাকবে কিন্তু পরিমাণে কম বেশি হবে। এটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স। তারপরে আছে হচ্ছে রেডিয়াল ব্যালেন্স, যেই ব্যালেন্সগুলো হচ্ছে সেন্টার থেকে শুরু হয়, যেমন আমরা মান্ডালা ডিজাইন করছিলাম লাস্ট ক্লাসে। সো মান্ডালা ডিজাইন, ফ্লোরাল ডিজাইন, আলপনা ডিজাইন, যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে রেডিয়াল ব্যালেন্সের আওতাভুক্ত বা রেডিয়াল ব্যালেন্স ফলো করে হয়, যে ডিজাইনের সেন্টার থেকে অ্যালাইনমেন্ট শুরু হয়, এটা হচ্ছে রেডিয়াল ব্যালেন্স। আচ্ছা, এরপরে যে প্রিন্সিপালসটা আছে অ্যালাইনমেন্ট জিনিসটা আমরা সবাই জানি। অ্যালাইনমেন্ট খুবই গুরুত্বপূর্ণ এবং সোজাভাবে সুসজ্জিত করার জন্য একটা ডিজাইনকে ভালো মতো সাজানোর জন্য অ্যালাইনমেন্টটা ব্যবহার করা হয়। এবং অ্যালাইনমেন্ট সাধারণত 3 ধরনের হয়ে থাকে আমরা জানি, একটা হচ্ছে সেন্টার অ্যালাইন, লেফট অ্যালাইন এবং হচ্ছে রাইট অ্যালাইন। পোস্টারগুলো বেশিরভাগই হচ্ছে ইয়াতে হয়ে থাকে, আপনার সেন্টার অ্যালাইনে হয়ে থাকে। এই পোস্টারটা দেখেন, এখানে টোটাল জিনিসটাকে হচ্ছে দুইটা অ্যালাইনমেন্ট ব্যবহার করা হয়েছে। এই পাশে নিচেই যে হাইলাইটেড যে টেক্সটগুলো আছে এগুলো ব্যবহার করেছে লেফট অ্যালাইন, এবং উপরে যে ফিচার টেক্সটগুলো আছে এগুলো ব্যবহার করা হয়েছে রাইট অ্যালাইন, এবং আদার্স অন্যান্য ডিজাইন যেগুলো আছে সেগুলো আছে সেন্টার অ্যালাইন ব্যবহার করা হয়েছে। অ্যালাইনমেন্ট সম্পর্কে আশা করি অনেক ডিটেলসে কিছু বলতে হবে না, এর একটা গুরুত্বপূর্ণ প্রিন্সিপালস। তারপরে হচ্ছে হায়ারার্কি। ঠিক আছে? হায়ারার্কি জিনিসটা কি? হায়ারার্কি জিনিসটা হচ্ছে একটা ডিজাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যে আপনার ডিজাইনটা আসলে ভালো হয়েছে কিনা বা অডিয়েন্সকে আকৃষ্ট করতে পারে কিনা, এই জিনিসটা নির্ভর করে হচ্ছে হায়ারার্কির উপরে। সো যখন কোন একটা ডিজাইন আমরা ওপেন করি এবং এই ডিজাইনটা কোন জায়গা থেকে আমরা দেখা শুরু করি, একদম কন্ট্রাস্ট থেকে দেখা শুরু করি, কন্ট্রাস্ট দেখি, ব্যালেন্স দেখি, তারপরে হচ্ছে বাকি জিনিসগুলো দেখেন। তো এই ডিজাইনটা দিয়ে যদি আমরা একটু হায়ারার্কি চিন্তা করি, হায়ারার্কি সর্বপ্রথম হচ্ছে 1 নম্বরে এই যে কন্ট্রাস্ট পয়েন্ট যেটা আছে, এই মডেলের যে ফেস, এটা হচ্ছে 1 নাম্বার হায়ারার্কি। এরপর আমরা যাই হচ্ছে 2 নম্বরে। আপনারা একটু চিন্তা করেন হায়ারার্কিটা কিভাবে কাজ করে। আপনি ডিজাইনটা দেখতেছেন, এই ডিজাইনটা প্রথম কোন জায়গাতে আপনার নজর যায়, সর্বপ্রথম আপনার চোখ কোন জায়গাতে পড়ে, দ্বিতীয়বার কোন জায়গাতে পড়ে, তারপরে কোন জায়গাতে যায়, আস্তে আস্তে কোন জায়গায় যায় আপনার দেখার ইচ্ছাটা শেষ হয় বা আপনার নজরটা শেষ হয়, এই জিনিসটা হচ্ছে হায়ারার্কি। সো কোন জায়গা থেকে আপনি দেখাটা শুরু করবেন এবং কোথায় যে শেষ করবেন। হায়ারার্কি কিভাবে কাজ করতে পারে, শেপের মাধ্যমে হতে পারে, যে প্রথমত শেপের দিকে নজর পড়ছে, কালার এন্ড কন্ট্রাস্টের দিকে হইতে পারে, কালার এবং কন্ট্রাস্টের দিকে হইতে পারে, তারপরে সাইজ রিসাইজের ক্ষেত্রে হইতে পারে, স্কেল হইতে পারে, তারপর হচ্ছে টাইপোগ্রাফি অ্যালাইনমেন্ট হইতে পারে, তারপর হচ্ছে স্পেসিং এর মাধ্যমে হইতে পারে। এই 5-6টা জিনিস হচ্ছে হায়ারার্কিটা মূলত কাজ করে।
যেমন আমরা এই পোস্টারটা দেখা শুরু করলে প্রথমে দেখবো হচ্ছে মডেলের ছবি, তারপর দেখবো হচ্ছে এটার নামটা, নাম দেখার পর আমরা দেখবো হচ্ছে এখানে রিলিজ ডেট, এটা কবে রিলিজ হবে। রিলিজ ডেট দেখার পর আমরা দেখবো এই ফিল্মটা কে বানাইছে, ডিরেক্টর, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা খুঁজবো যে এই এখানে যে অ্যাক্টর বা অ্যাক্ট্রেস যারা যারা আছে সেই জিনিসগুলোর নামটা আমরা খুঁজবো। সো এরকম যে পর্যায়ক্রমে যে জিনিসটা যাচ্ছে যে একটার পর একটা, এটাই হচ্ছে মূলত ডিজাইনের প্রিন্সিপালস এর চতুর্থ প্রিন্সিপালস বা হায়ারার্কি যেটা বলে। তারপরে আসেন হচ্ছে রিপিটেশন। রিপিটেশন জিনিসটা আমরা জানি যে একই জিনিসকে বারবার ব্যবহার করা, এটা হচ্ছে রিপিটেশন, একটা জিনিসকে বারবার রিপিট করা। সো আমরা এই জিনিসটা বেশি ব্যবহার করে থাকি হচ্ছে ব্র্যান্ডিং এলিমেন্টে। ব্র্যান্ডিং এর যেমন আমরা অফিস স্টেশনারি যে জিনিসগুলো ডিজাইন করে থাকি সেখানে একই ধরনের শেপ, একই ধরনের কালার, একই ধরনের প্যাটার্ন বারবার ব্যবহার করি। আপনারা যদি নরমালি চিন্তা করেন যে কোকা কোলার কথা যদি চিন্তা করেন, কোকা কোলা কোকা কোলা লিখে সার্চ করলে এদের কমন একটা জিনিস পাবেন আপনি, সেটা হচ্ছে এদের ব্র্যান্ডিং কালার এবং ফন্ট স্টাইল সব জায়গাতে সেম, সেটা হোক ব্যানার, ক্যান, বোতল, ঠিক আছে, যেখানে যেটাই হোক না কেন প্রত্যেকটা জায়গাতে তাদের ব্র্যান্ডিংটা আছে রেড কালারের এবং তাদের ফন্ট স্টাইলটা আছে তাদের নিজস্ব এরকম। সো বাংলাদেশের কোনো ইয়ার কথা যদি আমরা বলি, মনে করি যে আকিজ, যে কোনো নামি দামি কোনো প্রতিষ্ঠান হইতে পারে, সো আকিজ ভেঞ্চার। দেখেন আকিজের যদি চিন্তা করি এর কিন্তু অনেকগুলো সাব ব্র্যান্ড আছে, যেমন আকিজ সিরামিক্স, ভেঞ্চার, আকিজ গ্রুপ, তারপরে আছে সিমেন্ট বা আদার যা যা আছে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কালার, আলাদা আলাদা লোগো এবং আলাদা আলাদা ব্র্যান্ডিং। সো এই যে জিনিসটা একই জিনিস বারবার অনেক জায়গাতে ব্যবহার হচ্ছে, এই জিনিসটাকে বলা হচ্ছে রিপিটেশন। আপনার ডিজাইনের মধ্যে রিপিটেশনটা থাকা, যেমন এখানে একটা ডেমো ব্র্যান্ড দেখানো হয়েছে যে একটা ব্র্যান্ডের যতগুলো এলিমেন্ট আছে সবগুলোকে বারবার একাধিকবার ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে রিপিটেশন। সো ডিজাইনের মধ্যে আমরা কিভাবে রিপিটেশনটা আনবো? ডিজাইনের মধ্যে আমরা যখন, হ্যাঁ, 7 আপ আমরা বলতে পারি। 7 আপ দেখেন, 7 আপের ব্র্যান্ডিংটা, 7 আপ দেখেন, ঠিক আছে। ওকে, দেখেন 7 আপের ব্র্যান্ডিংও কিন্তু সুন্দর। আচ্ছা, কেউ মাইন্ড করার দরকার নেই, 7 আপ একটা ভালো ব্র্যান্ড, ঠিক আছে। তো এখানে এগুলো খেয়াল করেন। হ্যাঁ, ব্রাজিল ফ্যানটা কই? আচ্ছা, এগুলো দুষ্টুমির কোনো জায়গা না, এটা কিন্তু সিরিয়াস একটা জিনিস। 7 আপের লোগোটা কিন্তু খুবই সুন্দর। আর যাই বলেন, আচ্ছা 7 আপের লোগোটা রিডিজাইন করেন আপনারা। বাক্কার ভাই আছে, আমার কাছেই আছে বাক্কার, ঠিক আছে। সো দেখেন 7 আপের এই জিনিসটা কিন্তু এখানে সুন্দর একটা লং শ্যাডো দেওয়া আছে। লং শ্যাডোটা আপনাদের দেখানো হয়নি, ওটা নেক্সট ক্লাসে দেখাবো লোগো ডিজাইনের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, ওকে। সো রিপিটেশনের ব্যাপারটা হচ্ছে কি, আমরা যখন ইয়ে করব, যখন একটা ফ্লায়ার ডিজাইন করব বা পোস্টার ডিজাইন করব, ফ্লায়ার এবং পোস্টার ডিজাইন করব, ওই সময়তে আমাদের দেখবেন কিছু কিছু লাগে কি, যে হেডলাইন লাগে, তারপরে হচ্ছে ফিচার আইটেম লাগে, তারপরে হচ্ছে বডি টেক্সট লাগে। এই প্রত্যেকটা জিনিস যতগুলো কি বলে টাইটেল টেক্সট আমরা রাখবো, প্রত্যেকটা টাইটেল টেক্সট সেম ফন্ট এবং সেম সাইজের হইতে হবে, এটা হচ্ছে ওই ডিজাইনের রিপিটেশন। তারপরে হচ্ছে বডি বা ডিটেলসে যে ডিটেলস গুলো দিব, প্রত্যেকটা ডিটেলস এর ফন্ট স্টাইল সেম থাকতে হবে। আমি মনে হয় একবার বলছিলাম যে একটা ডিজাইন বা কোনো কিছুতে আপনারা সর্বোচ্চ 2টা লোগো ব্যবহার করবেন। আমরা ফন্টের ক্লাসে 2টা ফন্ট ব্যবহার করবেন, টাইটেলের জন্য একটা ফন্ট এবং ডেসক্রিপশনের জন্য একটা ফন্ট, এই 2টা ফন্ট ব্যবহার করবেন। এবং ওই ফন্টের ফ্যামিলিতে যে বাচ্চাগুলো আছে, যেমন মোটা, চিকন, ইটালিক, ঠিক আছে। সো এই প্রত্যেকটা জিনিস বারবার যখন ঘুরায় ঘুরায় ব্যবহার করবেন, এটা হচ্ছে ফন্টের রিপিটেশন। আচ্ছা, এরপর আসেন হচ্ছে হোয়াইট স্পেস, সিম্পলিসিটি এবং প্রক্সিমিটি। সো হোয়াইট স্পেস জিনিসটা কি? হোয়াইট স্পেস বা আমরা এটাকে বলি হচ্ছে ব্রিদিং স্পেস, ডিজাইনের হোয়াইট স্পেস, হোয়াইট স্পেস। সো ডিজাইনের মধ্যে হোয়াইট স্পেস জিনিসটা কি? একদম ফাঁকা যে জায়গাগুলা, পুরো একটা ডিজাইনের মধ্যে ফাঁকা যে জায়গাগুলা, সেটা হচ্ছে ডিজাইনের হোয়াইট স্পেস। Recording stopped. এটা স্পেসিং, এটা হোয়াইট স্পেস, যেটা বাম পাশে যে জিনিসটা আছে এটা হচ্ছে আপনার স্পেসগুলা প্রপারলি ইউজ করা নাই, এবং ডান পাশে যেটা আছে ফাঁকা জায়গাগুলো বেশ ভালো মতো ব্যবহার করা। দেখেন একটা ডিজাইনে যত বেশি হোয়াইট স্পেস থাকবে, ওই ডিজাইনটা তত বেশি ক্লিন থাকবে। সো আপনারা যদি চিন্তা করেন অ্যাপেলের ডিজাইনগুলো যদি দেখেন, অ্যাপেল
জাস্ট অ্যাপেল লিখি। সো অ্যাপেলের ডিজাইনগুলো দেখেন, অ্যাপেলের ডিজাইনগুলো কিন্তু একদমই সিম্পল। ওদের ওয়েবসাইট থেকে শুরু করে ওদের ব্যানার, পোস্টার বা যা কিছু আপনি দেখেন সবগুলো সিম্পল, একদম সাদামাটা জায়গার মধ্যে প্রত্যেকটা এলিমেন্ট বসানো, ঠিক আছে, সাদামাটা ডিজাইন একদম। সো এই জিনিসগুলো হচ্ছে হোয়াইট স্পেস। ডিজাইনে যতটুকু পারবেন ফাঁকা জায়গা রাখতে হবে, ডিজাইনের ভিতরে শ্বাস প্রশ্বাস বাতাস টাতাস সবকিছু যেন প্রকাশ করতে পারে। এটা হচ্ছে হোয়াইট স্পেস। তারপর হচ্ছে সিম্পলিসিটি। একটা ডিজাইনকে যতটুকু সিম্পল ভাবে রাখা যায়, অনেক জটিল অনেক বিজি বিজি হজবরলা ডিজাইন করা যাবে না, ঠিক আছে। সো এটা হচ্ছে সিম্পলিসিটি। একটা ডিজাইনের মধ্যে সহজে বোঝার জন্য যে জিনিসটা লাগবে একদম মিনিমাল, যেই এলিমেন্ট গুলো বা যেই যতটুকু ব্যবহার না করলেই না অতটুকু ব্যবহার করতে হবে, এটা হচ্ছে সিম্পলিসিটি। তারপর হচ্ছে প্রক্সিমিটি। প্রক্সিমিটি হচ্ছে একটা ডিজাইনের অবজেক্টকে আরেকটা অবজেক্টের সাথে কানেক্টেড করে, ঠিক আছে, এবং সেই জিনিসগুলোকে আলাদা আলাদা ভাবে প্রেজেন্ট করে। যেমন এখানে যদি আমরা এই ডিজাইনটা দেখি, এখানে ফ্লাইটটা দেখি, এই জায়গায় দেখেন কয়েকটা গ্রুপ আছে। সো এখানে যেমন এই ফিচারটা একটা গ্রুপ আছে, এই ফিচারটা একটা গ্রুপ আছে, এবং এই ফিচারটা একটা গ্রুপ আছে। এই পুরো জিনিসটা আলাদা আলাদা ভাবে যে গ্রুপ ক্রিয়েট হয়েছে, এটা হচ্ছে ডিজাইনের প্রক্সিমিটি। এগুলাকে আলাদা করে নতুন একটা ডিজাইন নতুন একটা গ্রুপ ক্রিয়েট করছে এবং এইগুলাকে অন্য জায়গায় নিয়ে সাজানো হয়েছে। সো যেটা হায়ারার্কিটা অনেকটা কাজ করে, হায়ারার্কি এবং প্রক্সিমিটি মোটামুটি সিমিলার ওয়েতে কাজ করে, ঠিক আছে। কিন্তু এরা কিন্তু সেম না। দেখেন এই উপরে যে গ্রুপ আছে, এই গ্রুপ একরকম, সলিউশনের গ্রুপ একরকম, লার্নের গ্রুপ একরকম। তারা তিনটা ফিচার একসাথে করে আলাদা আরেকটা সেকশন তৈরি করছে, কিন্তু জিনিসটা সেম না, আলাদা আলাদা। তো এটা হচ্ছে প্রক্সিমিটি, একটা সেকশনের সাথে একটা সেকশনের কানেকশন তৈরি করে এবং তাদের মধ্যে বিভাজন তৈরি করে। সো এই 8টা প্রিন্সিপালস মোটামুটি একটা ডিজাইনের মধ্যে অবশ্যই থাকা বাধ্যতামূলক। তো এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। এর বাইরে আরো যে প্রিন্সিপালস গুলো আছে ওগুলো খুব বেশি কাজে লাগে না, যে কারণে এখানে ইনক্লুড করা হয়নি। তো আপনারা এই প্রিন্সিপালস গুলো একটু নিজেরা দেখবেন, দেখে এগুলো একটু মাথায় নিয়ে সেইভাবে ডিজাইন করার চেষ্টা করবেন। সো ডিজাইন শুরু করার আগে যদি আপনি বলেন যে আপনি হচ্ছে প্রিন্সিপালস ফলো করে নিয়ে তারপর ডিজাইন করবেন, তাহলে মোটামুটি আপনার একটা ডিজাইন করতে 1 সপ্তাহ 1 মাস লাগে যেতে পারে। সো সেক্ষেত্রে কি করবেন, যখন একটা ডিজাইন অলরেডি কমপ্লিট করা আছে, সেই ধরনের কোন একটা ডিজাইনের সাথে আপনি মিলাবেন যে আপনার প্রিন্সিপালস কতগুলো ফলো করছে, আপনার ডিজাইনে কি পর্যাপ্ত হোয়াইট স্পেস আছে, আপনার ডিজাইনটা কি সিম্পল, রিপিটেশন আছে কিনা, তারপরে কন্ট্রাস্ট কোনটা, এই পুরো জিনিসগুলো আপনি মিলাবেন ডিজাইন করার পরে। আগে আগে মিলাই করতে যাবেন না, যদি না মিলে তারপর আস্তে আস্তে সেগুলোকে ইমপ্রুভ করবেন। এই হচ্ছে মোটামুটি প্রিন্সিপালস গুলো গেল। এরপরে হচ্ছে ডিজাইনের এলিমেন্ট। সো এলিমেন্ট বলতে হচ্ছে ডিজাইনের ভিতরে যেই জিনিসগুলো ব্যবহার করে থাকি আমরা সাধারণত। যেমন আমরা কি কি ব্যবহার করি, লাইন ব্যবহার করি, শেপ ব্যবহার করি, টেক্সচার ব্যবহার করি, কালার ব্যবহার করি, আর হচ্ছে সাইজ থাকে, তারপর হচ্ছে স্পেস থাকে, আর হচ্ছে টাইপোগ্রাফি। সো এই জিনিসগুলো হচ্ছে আমরা একটা ডিজাইনে সাধারণত ব্যবহার করে থাকি। এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্ট হচ্ছে কালার। সো কালার বাদে অন্যান্য শেপ টেক্সট যেগুলো আছে এগুলো তো লাগে, তারপরে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কালার। সো প্রত্যেকটা কালারের আলাদা আলাদা সাইকোলজি আছে, আলাদা আলাদা মিনিং আছে, এবং কোন কালারটা কোন ব্র্যান্ডের জন্য, কোন কোম্পানির জন্য এবং কোন কাজের জন্য ব্যবহার করবেন সেই জিনিসগুলো ডিটেলস এখানে দেওয়া আছে। আপনারা এই পিডিএফটা মোটামুটি একটু দেখতে পারেন, কালার সাইকোলজি দেওয়া আছে। সো কালার ব্যবহার করার জন্য আমি বলছিলাম কি, একটা ডিজাইনে সর্বোচ্চ আপনি 2টা কালার ব্যবহার করবেন এবং 2টা ফন্ট ব্যবহার করবেন। চাইলে আপনি 3টা কালার ব্যবহার করতে পারবেন, এবং 3টা কালার ব্যবহারের যে রুলসটা আছে সেটাকে বলা আছে 60-30-10 রুলস। 60-30-10 রুলস। সো এই রুলসের আওতায় কি হয়, 60% হচ্ছে প্রাইমারি কালার যেটা সেটা ব্যবহার হবে, এবং 30% হবে সেকেন্ডারি, এবং 10% হবে আপনার অপশনাল কালার, ঠিক আছে। সেখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে দেখেন, এই জায়গায় 3টা কালার ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে লাইট গ্রে, একটা ব্ল্যাক এবং হচ্ছে রেড। সো রেড কালারের এখানে এই যে ইয়াটা পাপোশটা ব্যবহার করা হয়েছে, ফ্লোর ম্যাট যেটা, এটা হচ্ছে রেড কালারের ব্যবহার করা হয়েছে। তারপর হচ্ছে 30% এখানে হচ্ছে মোটামুটি আমাদের ব্ল্যাক, এবং বাকি আদার যা আছে 60% গ্রে কালার, ঠিক আছে। সো এর বাইরে যদি আরো কালার ব্যবহার করার প্রয়োজন হয়ে থাকে তাহলে আমরা এগুলাকেও আরো ভাবে ডিভাইড করতে পারি, ঠিক আছে। সো তারপরে কালারের সাইকোলজি যেগুলো আছে দেখেন, কোন কোন কালারটা কোথায় কোথায় ব্যবহার হয়, এই জিনিসগুলো আপনারা নিজেরা একটু দেখে আইডিয়া রাখবেন। এটা মুখস্থ করা কোনো জিনিস না যে মুখস্থ করে রাখতে হবে, একদম সবগুলো মুখস্থ করতে হবে তা কিন্তু না, কিন্তু আপনার আইডিয়াটা যেন থাকে। কাজ করতে করতে মোটামুটি এমনিতেই আইডিয়া চলে আসবে, তারপরেও আপনারা চাইলে এগুলো একটু দেখিয়ে নিতে পারেন। এন্ড সাইজ যেটা আছে, সাইজটা তো আমরা জানি একটা ডিজাইনের মধ্যে যে টাইপোগ্রাফি, স্কেলিং, তারপরে হচ্ছে ক্যারেক্টার লিডিং, তারপরে কি বলে
ক্যারেক্টার লিডিং আছে, ফন্ট স্পেসিং আছে, তারপরে লাইন স্পেসিং আছে। এই জিনিসগুলো আমরা অলরেডি ফন্টের বা টাইপোগ্রাফি বা টাইপফেসের যে ক্লাস করছি সেখানে আমরা জেনে গেছি। তারপর হচ্ছে স্পেস। স্পেস হচ্ছে দুই ধরনের, হোয়াইট স্পেস আমরা একটু আগে করছি, তারপর আরেকটা হচ্ছে নেগেটিভ স্পেস। সো নেগেটিভ স্পেস হচ্ছে একটা ডিজাইনের মধ্যে ফাঁকা জায়গা দিয়ে কোনো কিছু দেখা, ঠিক আছে? যেমন ডিজাইন নেগেটিভ স্পেস, দেখেন নেগেটিভ স্পেস যেমন এখানে একটা সাদা ইয়া আছে, কি বলে এটার নাম, হাত আছে, এবং এখানে কালো একটা হাত আছে। এখানে জাস্ট একটা হাতই ব্যবহার করা হয়েছে, কালো এবং সাদাটা পেপার। এখানে দেখেন এটা মানুষের অবয়বটা অর্ধেক ব্যবহার করা হয়েছে। এখানে যেমন এই যে মাছটা বানানো হয়েছে এস এর মধ্যে, এটা হচ্ছে নেগেটিভ স্পেস, ঠিক আছে? সো আপনার ডিজাইনের মধ্যে, এলিমেন্টের মধ্যে আপনার হচ্ছে কোনো একটা বস্তু বা টার্গেটেড যে জিনিসটা আছে এটাকে ফুটায় তোলার যে ব্যাপারটা, এটা হচ্ছে নেগেটিভ স্পেস। সো এই পুরো জিনিসগুলো আপনারা একটু নিজেরা অবজারভেশন করবেন, একটু স্টাডি করবেন, তাহলে আশা করি ডিজাইনের থিওরি এবং প্রিন্সিপাল সম্পর্কে ক্লিয়ার ধারণা হয়ে যাবে, এবং আপনার করা প্রত্যেকটা ডিজাইন আপনি আপনাদের ইয়ার সাথে মিলাবেন, আপনার থিওরি প্রিন্সিপালসের সাথে বা প্রিন্সিপালস বা এলিমেন্টের সাথে আপনি মিলাবেন। মিলানোর পরে দেখবেন যে আপনার ডিজাইনে কত পার্সেন্ট আপনি এই রুলসগুলো মেনে ডিজাইন করছেন। যদি পুরোপুরি রুলসটা মেনে মোটামুটি 50 বা 60% রুলস মেনেও আপনি ডিজাইন করেন, তাহলে মোটামুটি আপনার ডিজাইনটা মার্কেট স্ট্যান্ডার্ড এবং আপনি সেটাকে সেল করতে পারবেন। এবং আমরা যে টেমপ্লেটগুলো ডিজাইন করি বিভিন্ন সময় হচ্ছে আমরা ফ্রি পিকের জন্য, অ্যাডোবি স্টকের জন্য বা আদার্স বিভিন্ন মার্কেট প্লেসের জন্য যে ডিজাইনগুলো করে থাকি, টেমপ্লেটগুলো, বিশেষ করে টেমপ্লেট ডিজাইনগুলো, এই টেমপ্লেটগুলো আপনি হচ্ছে যদি রুলস রেগুলেশন ঠিক না থাকে, থিওরি প্রিন্সিপালস বা এলিমেন্টগুলো ঠিক না থাকে, তাহলে ওই ডিজাইনগুলো রিজেক্টেড হয়ে যায়, ঠিক আছে? সো এর আগে যদি কখনো আপনারা এই ধরনের জিনিস চিন্তা করে থাকেন যে ডিজাইনের কি কি প্রিন্সিপালস হইতে পারে, কি কি ফলো করতে হবে, যদি আগে চিন্তা করে থাকেন তাহলে খুবই ভালো। যদি আগে কখনো চিন্তা না করেন, আজকে যদি প্রথমে এই জিনিসগুলো জেনে থাকেন, তাহলে আজকের পর থেকে যতগুলো ডিজাইন যেখানে দেখবেন সবগুলোর সাথে এই প্রিন্সিপালসগুলো মেলানোর চেষ্টা করবেন, যে একটা ডিজাইনে কত পার্সেন্ট প্রিন্সিপালস ব্যবহার করা হয়েছে, আদৌ এই ডিজাইনটা ভালো, অথবা আপনি প্রিন্সিপালস জানার পরে ওই ডিজাইনটাকে কতটুকু ইমপ্রুভ করতে পারবেন। এই পুরো বিষয়টা আপনার নিজের কাছে যাচাই বাছাই করবেন, নিজে নিজে যাচাই বাছাই করবেন, তাহলে দেখবেন আপনার ডিজাইনের যে সেন্স, ডিজাইন বোঝার ধরন, ডিজাইনের আসল ভাষা, এই পুরো জিনিসটা আপনি খুব সহজে আয়ত্ত করে নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন বলেন, হ্যান্ড রেজ করেন, আমরা সেটা নিয়ে আলাপ আলোচনা করি। আচ্ছা, অনেকেই হ্যান্ড রেজ করে আছেন আগে থেকে, তাদের কথা আগে শুনি, বলেন। বলেন, কারের জন্য আনমিউট করলাম। কিংকার সরকার, বলেন। জি স্যার, বলতেছি এখন বর্তমানে কি স্যার বাংলাদেশ থেকে ফ্রি পিক অ্যাকাউন্ট দিচ্ছে? হ্যাঁ, বাংলাদেশ থেকে ফ্রি পিক অ্যাকাউন্ট দিচ্ছে। 250টা ডিজাইন প্রথমে সাবমিট করতে হয়। স্যার, আমার একটা সমস্যা হয়েছে, আমার একটা পুরাতন ফ্রি পিক অ্যাকাউন্ট ছিল, ওইখানে 1 থেকে 150 মতো টেমপ্লেট দেওয়া ছিল, বুঝছেন? এখন ওগুলা কি সব পাবলিশ হয়ে আছে, মানে পাবলিশ হয়েছে? পাবলিশ হয়েছিল স্যার, ওইখানে আমার মেবি $11 মতো ছিল। আমি কাজ করছি অনেক আগে থেকে ফ্রি পিকে। এখন ওই যে মাঝে ম্যাগনিফাই করছে না ওরা, ম্যাগনিফাই আপডেট আনার পরে আমার সম্পূর্ণ ডিজাইন হচ্ছে আনপাবলিশ করে দিছে। দেওয়ার পরে ওরা আমার নতুন করে আবার ডিজাইন সাবমিট করার কথা বলছে। এরকম তো হওয়ার কথা না, আনপাবলিশ করার তো কথা না, কারণ ম্যাগনিফিকে কনভার্ট হওয়ার পরেও তো সবকিছু ঠিকঠাকই আছে আগের মতো। আমার অ্যাকাউন্ট ছিল স্যার দুইটা, একটা স্যার আমি টেমপ্লেট নিয়ে কাজ করতাম, আর একটা স্যার এআই নিয়ে কাজ করতাম। এখন আমি এআই নিয়ে, স্যার আমি বলি স্যার, এআই নিয়ে স্যার যেটাই কাজ করছি ওই অ্যাকাউন্টটা স্যার ঠিক আছে, বাট টেমপ্লেট নিয়ে যেটা কাজ করছি ওইটাই স্যার করে দিছে। যাই হোক, ওদের হয়তো বা কোনো টেকনিক্যাল ইস্যু হতে পারে, আপনি সাপোর্টে কথা বলেন। আমার এখানে ডিজাইন মাত্র 150 না 52টা ডিজাইন আছে, আমার কিন্তু খুব বেশি ডিজাইন না। আমি শুধুমাত্র ক্লাস টাইমে, ক্লাস চলাকালীন সময় স্টুডেন্টদের দেখানোর জন্য যে ডিজাইনগুলো করছি সেই ডিজাইনগুলো এখানে আপলোড করা, ঠিক আছে? সো এখান থেকে মোটামুটি আমার ভালো একটা আর্নিং আসে। আমি যদি একটু আপনাদের ডাটাগুলো দেখাই যে টোটাল আমি এখান থেকে কতটুকু কি হয়েছে, আর্নিং হয়েছে, দেখেন টোটাল এই যে 3600 ডাউনলোড হয়েছে, $128 মতো এখান থেকে আর্নিং হয়েছে আমাদের, 150টা ফাইল, ঠিক আছে? এখন পর্যন্ত অ্যাকাউন্টটা ঠিক আছে, এবং আমি ফাইল আপলোড করলে 153টা পাবলিশড ফাইল আছে, এবং সবগুলোই টেমপ্লেট, খুবই সিম্পল টেমপ্লেট, এবং যেগুলো ক্লাসে দেখাই, যেমন পার্টি ফ্লায়ার টেমপ্লেট আছে,
তারপর সোশ্যাল মিডিয়া কিছু প্রোডাক্টের টেমপ্লেট আছে যেগুলো ক্লাসে দেখাই, এগুলাই ফাইনালি আপলোড করি। এখন জি স্যার, নতুন অবস্থায় যদি কোনো হ্যাঁ। ফাইল আপলোড করতে যাই, এখন আমার তো আগের অ্যাকাউন্ট, এই জন্য কিছু হবে না। আর নতুন অবস্থায় মনে হয় 250টা ডিজাইন দিয়ে সাবমিট করতে হয়। কিন্তু স্যার যত এখন বড় আমার ডিজাইন। 150 থেকে 200 ডিজাইন দেওয়ার কথা। এখন আমি মাঝে স্যার হচ্ছে শিলুটি নিয়ে প্লাস হচ্ছে আইকন সেট নিয়ে কাজ করছিলাম, দিয়ে আমি জি। ওইখানে 200 প্লাস ডিজাইন আপলোড করছি, বাট সবগুলো হচ্ছে আপনার রিজেক্ট করে দিছে। এবার আমি এক পরিচিত বড় ভাইরে জিজ্ঞাসা করলাম, তার হচ্ছে প্রায় 2000 ফাইল ছিল আপনার হচ্ছে হুম। এআই ফাইল দিয়ে আর হচ্ছে ভেক্টর ফাইল দিয়ে। তো ওনারা হচ্ছে অ্যাকাউন্ট ব্যান করে দিছে, ও সেম অ্যাকাউন্ট মানে অবস্থায় নিয়ে আসছে। আচ্ছা, এখন সাপোর্টে কথা বলতে হবে, ঠিক আছে? কারণ নির্দিষ্ট কোনো রিজন তো আমি বলতে পারবো না যে কেন ওরা ইয়ে করছে। জি স্যার, ওরা আমার করছে প্রত্যেকটা আপনি ডিজাইন পাবলিশ করে দিছে স্যার। আনপাবলিশ করলে তো অবশ্যই রিজন দেয় যে কেন আনপাবলিশ করছে। কোয়ালিটি স্ট্যান্ডার্ড ধরছে স্যার, কিন্তু মনে করেন হ্যাঁ, আমি হ্যাঁ। এই কাজ কোয়ালিটি স্ট্যান্ডার্ড ধরছে। হ্যাঁ, তাহলে ঠিক আছে, আপনার ডিজাইনের কোয়ালিটি ঠিক নাই, তাদের লাস্ট আপডেটের পরে হয়তো বা কোয়ালিটি ঠিক নাই। আমার স্যার ভাই সেম কোয়ালিটির ডিজাইন কিন্তু হচ্ছে তো লো কোয়ালিটি ডিজাইন দিয়ে আমি হচ্ছে দুইটা অ্যাকাউন্ট করা তো, আর একটা অ্যাকাউন্ট ইয়ে করাইছিলাম, তো ওইখানে সবগুলো ঠিক আছে। তো পরবর্তীতে আমি হচ্ছে সাতক্ষীরা শাখা থেকে যেখান থেকে হচ্ছে যুব উন্নয়নের থেকে কোর্স করছি, ওনারা দেখাইছি, তো উনি বলতেছে এই ধরনের ডিজাইন গুলো তো কোয়ালিটি স্ট্যান্ডার্ড ধরার কথা না। বাট এখন শুনেন, ধরছে। বিষয়টা হচ্ছে আমাদের আমাদের হাতে তো কিছুই না, পুরো জিনিসটাই মার্কেট প্লেসের যারা ভেরিফিকেশন সেন্টারে কাজ করে তাদের উপর ডিপেন্ডেন্ট। সো তারা যেটা বলে এটা আমাদেরকে মেনে নিতে হবে, কিছু করার নেই। আপনি সাপোর্টে কথা বলে দেখতে পারেন, তাহলে হয়তো বা সমাধান পাইতে পারেন। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, হাবিব আব্দুল বলেন। স্যার আমারও সেম অবস্থা। আমি ফ্রিপিকে ওইভাবে আমি যে ডিজাইনগুলো দিছি 170টা ডিজাইন দিছিলাম। স্যার একই অবস্থা, ও ভাইয়া যে কথাগুলো বলছে না ওইভাবে আমাকেও মানে রিজেক্ট করে দিছে, নতুন করে আবার ফাইল দিতে বলতেছে। আর স্যার আরেকটু কথা ছিল, আপনি যে জি। অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড নিয়ে ক্লাসটা করছিলেন, ওইখানে যদি আমরা আর্টবোর্ড সাইজটা 3700 কিংবা এরকম, আমরা যেমন ম্যানুয়াল যেটা নেই শিলোডি স্টাইল কিংবা বিভিন্ন আমরা ডিজাইন যেগুলো করি অ্যাডোব স্টক মার্কেট প্লেসে যে আপলোড করি, কিন্তু আমাদের ফাইল সাইজ এমবি সাইজ হয়ে যায় 8576, মানে এরকমের আর কি, অনেক মানে 876 MB এরকমের হয়ে যায়, কিন্তু ওখানে রিকোয়ারমেন্ট হচ্ছে স্যার 50 MBর উপরে দেওয়া যাবে না। এখন ফাইল সাইজ কিভাবে আর্টবোর্ড নিব আর কতটুকুর মধ্যে রাখলে পরে ভালো হবে সেইটা আর কি একটু বলবেন। ঠিক আছে, ওটা আমরা প্র্যাকটিক্যালি একদিন আরেকটা ক্লাসে যখন মার্কেট প্লেসের জন্য ফাইল রেডি করব, এটা প্র্যাকটিক্যালি একটু দেখবো কাল পরশু দু একদিনের মধ্যে। আর সেক্ষেত্রে একটা কাজ হইতে পারে, সেটা হচ্ছে আপনার ইপিএস ফাইল সেভ করলে মেবি ফাইল সাইজ কম হইতে পারে। জি স্যার, ইপিএস ফাইল সেভ করার পরে আমি আবার ই করছি, সেইবেস থেকে আবার কাস্টম থেকে আমি আবার ওই যে ইফেক্ট, তারপরে যা কিছু টেক্সচার আমি তো ব্যাকগ্রাউন্ড করি, ওগুলো হচ্ছে গ্রাঞ্জি ইফেক্ট কোয়ালিটির। তো এগুলোতে মানে খুব পরিমাণে সাইজ বেড়ে যায়, তারপরে আমি ওইখান থেকে সাইজ কমাই দিই, কিন্তু আর্টবোর্ড নিয়ে স্যার ঝামেলায় আছে। আর্টবোর্ডটা যদি আমার 5000 বা 3000 এরকমের কোনো আর্টবোর্ড নেই, কিন্তু পরবর্তী যে ভিতরের শেপটা নিয়ে যে আমি একটা রেক্টেঙ্গেল নিয়ে যে কাজটা করি, ওইটাই যখন ইফেক্ট গুলা কিংবা আমি আপনি যেমন মিস টুল থেকে দেখাইছেন, হ্যাঁ ওইভাবে যদি আমি কোনো কাজ করি না, তারপরে আমি জি। আপনার ইফেক্ট যখন ইফেক্ট থেকে ওই যে টেক্সচারের ওইখানের অপশন থেকে আমরা দেই, তখন আর কি আমার এই সাইজটা খুব পরিমাণে বেড়ে যায়। হুম। এখন বুঝতে আমি পারছি যে তো ড্রপ শ্যাডোইনার গুলো, তারপরে যে যেগুলো ব্যবহার করেন এগুলো ব্যবহার করলে মেবি সাইজ বেড়ে যায়। জি স্যার, এখন এটার সলিউশন তো স্যার পাচ্ছি না। টেক্সচার থেকে আমি গ্রেইন ওই অপশনটা থেকে আমি ইফেক্টটা দেই, 50 করে পিক্সেলে রাখি আর কি, কিন্তু আমার সবকিছুই ঠিক থাকে, কিন্তু সেই বেসিকেও আমি আবার ওইটার সলিউশন বের করছি, কিন্তু এখন আমার মূলত একটা কনফিউজ এই জায়গাতে, আমার আর্টবোর্ডটা আমি যদি অতখানি রাখতেছি, একটা আর্টবোর্ড যে সাইজটা লাগে অ্যাডোবি স্টকের জন্য ওই সাইজটা থাকতেছে, কিন্তু বাট আমার ডিজাইনটা কিন্তু আমি যত ছোট করতেছি, রেক্টেঙ্গেলের ভিতরটা তো আমার অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ডটা রেডি যেটা করছি, ওইটা যত আমি ছোট করে আনি তাই না, তারপরে আমার এমবি সাইজটা কম হয়। কিন্তু এখন স্যার এটা কি কোনো সমাধান কি ক্লিয়ার তো আমি পাচ্ছি না। ডিজাইন দিতে পারতেছি কিন্তু সমাধান তো আমার কাছে হচ্ছে না। স্যার বুঝতে পারছি? প্র্যাকটিক্যালি আমি ক্লাসে কাজ করে দেখাবো।
ঠিক আছে, যে আপনার সমস্যাটাও দেখবো। শুনলাম, বিষয়টা শুনলাম আমি। এ ধরনের জি স্যার। এই কে লিখতেছে এখানে? স্যার আপনি তো ডিজাইন রেডি করতে বলছেন, তো ওইভাবে ডিজাইন আমি অনেকগুলো রেডি করছি, কিন্তু বাট আমি যখন আপলোড দিতে গেছি তখন অনেক লার্জ আর কি এটা দেখাচ্ছে ইস্যু, মানে জি, নিচ্ছিই না। ঠিক আছে, আমি বুঝতে পারছি বিষয়টা। আমি নিজে একটু দেখি এটা সলিউশন কি আছে, তারপর আপনাকে জানাবো। এই ধরনের সমস্যা আমি এর আগে ফেস করি নাই, কেন জি আপনার স্যার। হচ্ছে সেটা আমি দেখতে পরে। জি আচ্ছা স্যার, এটা হচ্ছে টিক্স আর ইফেক্ট, ওইখান থেকে আমার সমস্যাটা হচ্ছে গ্রেইনে। ঠিক আছে। জি আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। এটা কে? সুমান্তরী খাতুন, বলেন। আপনি আনমিউট করেন। সুমান্তরী খাতুন, সুরাইয়া সুলতানা, বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি জি, স্যার আপনার হোয়াটসঅ্যাপের ডিজাইনটা দিচ্ছি, একটু যদি চেক করতেন। ঠিক আছে, চেক করে দেখবো। আর কিছু? সুমাইয়া খান, বলেন।